দেখুন, তৃণমূল কংগ্রেস যতটা ইশতেহার প্রকাশ করেছে তার তার থেকে তারা অনেক বেশি রাজনৈতিক বক্তব্য রেখেছেন। তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে যে নির্বাচনী ইশতেহার প্রকাশ তারা করলেন, সেই ইশতেহারের বেশিরভাগটাই রাজনৈতিক বক্তব্য আছে। তাতে অর্থনৈতিক বক্তব্য তুলনামূলক কম, অনেক পুরনো কতগুলো বিষয় তারা তুলে ধরেছেন। আমি আপনাদের সামনে তৃণমূল কংগ্রেস যে ইশতেহার প্রকাশ করেছেন, অরিজিনাল ইশতেহারটা পড়েই এসছি আপনাদের কাছে। আমি সবগুলো বিষয়ে আর আলোচনা করব না, কারণ বেশিরভাগই রাজনীতি বিষয়ে, যে সীমান্ত দিয়ে অস্ত্র পাঠিয়ে দেওয়া, গুন্ডাদের পাঠিয়ে দিয়ে রাজ্য দখল করতে চাইছে বিজেপি, যে বিজেপির সাথে মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন মন্ত্রিসভায় ছিলেন, সেই বিজেপি এতটাই তার শত্রু হয়ে গেছে যে তিনি মনে করছেন যে পশ্চিমবাংলাতে ইমার্জেন্সি জারি হয়ে গেছে, অঘোষিত ইমার্জেন্সি বা জারি হয়ে গেছে। আমি সেই বিতর্কের মধ্যে একেবারেই যেতে চাই না। সেই দৈনন্দিন বিতর্কের বাইরে গিয়ে আমি তৃণমূল কংগ্রেসের কয়েকটা প্রতিশ্রুতি এবং তার বাস্তবে রূপদান আদতেও কতটুকু সম্ভব। দেখুন, তৃণমূল কংগ্রেস যখন দুয়ারে সরকার বলেছিল যে দুয়ারে সরকার পরিচালনা করবে, তখন আমি পশ্চিমবাংলার একমাত্র ব্যক্তি যে ধারণাটার তীব্র প্রতিবাদ করেছিলাম। এই কারণেই প্রতিবাদ করেছিলাম, আমার ধারণা ছিল যে দুয়ারে সরকারের নাম করে জেনারেল অ্যাডমিনিস্ট্রেশনটা বসে যেতে পারে। অর্থাৎ বিডি অফিস যে সার্ভিসগুলো দেয়, বিভিন্ন লাইন ডিপার্টমেন্ট যে সার্ভিসগুলো দেয়, সেগুলো পরবর্তী সময় কিন্তু দুয়ারে সরকার না হলে, যতদিন না হবে তার মাঝে কিন্তু তারা সেখানে সার্ভিস নাও দিতে পারে। আমার সেই কথাটা সেদিন অনেকেই হাসি ঠাট্টা করেছিলেন, আমার এখনও মনে আছে। এবিপি আনন্দের সম্পাদক আমাকে প্রশ্ন করেছিলেন যে এই প্রকল্প নিয়ে আপনার কি বক্তব্য। আমি বলেছিলাম যে এই ধরনের প্রকল্পে, দুয়ারে সরকার প্রকল্পে চটকদারি থাকতে পারে, কিন্তু জেনারেল অ্যাডমিনিস্ট্রেশনটাকে নষ্ট করবার একটা উদ্যোগ স্থায়ীভাবে, এবং বাস্তবে কিন্তু তাই হয়েছে। বহু মানুষ আমাকে বলেন যে, আমি বললাম যে রেশন কার্ড বা কোনো একটা কার্ড বা কোনো একটা সার্ভিসের জন্য গেলেই বলে যখন দুয়ারে সরকার হবে তখন আসবেন। অর্থাৎ দুটো দুয়ারে সরকারের মাঝখানে যদি কারো কোনো কিছু প্রয়োজন হয়, তাহলে তিনি সেই কাজটি পাচ্ছেন না। এখন সাধারণ প্রশাসন সবসময়ই মানুষকে বলে দিচ্ছে আপনার বাড়ির কাছে যখন দুয়ারে সরকার হবে তখন আসবেন, তখন করে দিব। তার মানে দুয়ারে সরকারই একমাত্র প্রশাসন, আর প্রশাসনের যে স্থায়ী ব্যবস্থা সেটা কিন্তু ধ্বংস। সেই কারণেই নিয়োগ করতে হয় না মমতা বন্দ্যোপাধ্যায়কে। কেবলমাত্র দুয়ারে সরকারের সময় কিছু লোকজন জড়ো করে কন্ট্রাকচুয়াল কর্মীকে দিয়ে কাজগুলো করিয়ে নিলেই হলো, আর বাদ বাকি সময় তো প্রশাসনই দরকার হয় না। একইভাবে আপনাদেরকে আজকে আমি সতর্ক করে দিচ্ছি, দুয়ারে সরকার যেমন প্রশাসন ব্যবস্থাটাকে, স্থায়ী প্রশাসন ব্যবস্থাটাকে ধ্বংস করেছে, ঠিক তেমনিভাবে দুয়ারে স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলার যে গল্প শোনাচ্ছে, দুয়ারে স্বাস্থ্য পরিষেবা দেবার কথা বলা হচ্ছে যে মেডিকেল ভ্যান গিয়ে আপনার বাড়ি বাড়ি যাবে। আমি বলছি, আপনার যদি হাসপাতালগুলো সত্যি স্বাস্থ্য পরিষেবা দিতে পারত, জেলায় জেলায় মহকুমার হাসপাতালগুলো, ব্লক হাসপাতালগুলো সত্যিই যদি সার্ভিস দিতে পারত, মানুষের পরিষেবা দিতে পারত, ডাক্তার যদি থাকতো, নার্স যদি থাকতো, চিকিৎসার যন্ত্রপাতি থাকতো, তাহলে সত্যি আপনার বাড়ি বাড়িতে অ্যাম্বুলেন্স পাঠানোর গল্প শোনাতে হতো। আপনাকে করতে হচ্ছে এ কথাটা। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন ডায়মন্ড হারবারের সেবাশ্রম প্রকল্প চালু করেন, তখন আমি একইভাবে এই সমালোচনাটা করেছিলাম যে ডায়মন্ড হারবার লোকসভার অন্তর্গত যদি ব্লক স্তরের যদি স্বাস্থ্যকেন্দ্রগুলো সত্যি পরিষেবা দিত, তাহলে আলাদাভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেবাশ্রয় করতে হতো না। ফলে আমি পরিষ্কার করে আপনাদেরকে বলতে চাই
যে এই যে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার গল্প শোনানো হচ্ছে, এই স্বাস্থ্য পরিষেবা বাড়ি বাড়ি দেওয়ার নাম করে আসলে তার স্বাস্থ্য যে পুরো পরিষেবাটা একেবারে ধস নেমেছে। অধিকাংশ হাসপাতালগুলোতে ডাক্তার নেই, চিকিৎসার পরিকাঠামো নেই, চিকিৎসার যন্ত্রপাতি নেই। মহকুমা হাসপাতালগুলোর নীল সাদা বিল্ডিং কিছু আছে, ন্যাশনাল হেলথ মিশন প্রকল্পের টাকা এসেছিল সেই সময় কিছু নীল সাদা বিল্ডিং করা হয়েছে, কিন্তু তাতে মিনিমাম লেভেলে মানুষের পরিষেবা দেবার মতন ব্যবস্থা সেখানে নেই। ফলে পুরো স্বাস্থ্য ব্যবস্থা যখন ধ্বংস হয়ে গেছে, স্বাস্থ্য ব্যবস্থা যখন ব্যর্থ হয়ে গেছে, তখন আপনি বিকল্প হিসাবে মানুষের সামনে হাজির করছেন যে আমরা বাড়ি বাড়ি স্বাস্থ্য ভ্যান নিয়ে যাব, আমরা বাড়ি বাড়ি চিকিৎসা পৌঁছে দিব। এই গল্প কিন্তু আষাঢ়ের গল্প বলেই আমার মনে হচ্ছে। দুয়ারে চিকিৎসার নাম করে আসলে আপনি যে চিকিৎসা ব্যবস্থার যে পরিকাঠামোগত ঘাটতি আছে, হাসপাতালগুলোতে চিকিৎসা নেই এবং পরিকাঠামো নেই, চিকিৎসার যন্ত্রপাতি নেই, সেই ব্যর্থতাটাকে ঢাকবার জন্য আপনি মানুষকে ভাওতা দেওয়ার জন্য দুয়ারে চিকিৎসার গল্পটা এনেছেন। কিন্তু হায় দুর্ভাগ্য, আমাদের বিরোধী দল যেহেতু মারা গেছে, সেটা তো তারা প্রচারে আনতে পারবে না। দ্বিতীয় যে বিষয়টা, সেটা হলো আরেকটা গল্প শোনাচ্ছে। এটা আমি যারা একটু অর্থনীতির সাথে যুক্ত আছেন, অর্থনীতি ভাবনার সাথে যুক্ত আছে, আমি তাদেরকে জোর হাতে অনুরোধ করব, আমার কথা নয়, আপনারা 2013, 14, 15 এই 3টে বছরের রাজ্য সরকারের বাজেটের বইগুলো খুলুন। সেই বাজেটের বইগুলোতে পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী হিসাবে প্রতিবার ব্যয় করতেন, বলতেন যে স্কুলের আধুনিকীকরণ, স্মার্ট ক্লাসরুম গড়ে তুলবেন, কম্পিউটারাইজ 100%, এই সমস্ত কিছু লেখা আছে। 2013, 14, 15 সালে যারা বাজেটে বরাদ্দ করে স্মার্ট ক্লাসরুম করে ফেলেছে বলে দাবি করেছিল, যারা প্রতিটি স্কুলে আধুনিকীকরণ কমপ্লিট হয়ে গেছিল বলে দাবি করেছিল, সেই স্কুলগুলো গত কয়েকদিন ধরে আমি ঘুরছি। সেই স্কুলগুলো বিভিন্ন জেলায় যে স্কুলগুলো, তাতে কিছু তালা মারা, শিক্ষক নেই, নিয়োগ নেই বলে শিক্ষক নেই, প্রাথমিক স্কুল বন্ধ, 8200 প্রাথমিক স্কুল বন্ধ। প্রাথমিক স্কুলের কি অবস্থা সেটা আনন্দবাজারের কাগজের একটা ছবি থেকে আপনাদের নিশ্চয়ই মনে আছে। আনন্দবাজারের একটি ছবি বেরিয়েছিল যে ক্লাসরুমের ভেতরে ছাতা নিয়ে ছাত্ররা রয়েছে, কারণ ক্লাসরুমের ছাদ ফুটো হয়ে গেছে, জল পড়ছে, ছাতা দিয়ে মাথা ঢেকে ক্লাসরুম চলছে। এই তো পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস শাসনকালে স্কুলের অবস্থা। ফলে স্কুলগুলোর আধুনিকীকরণের যে গল্প এখন করে শোনাচ্ছে, সেখানে আমাদের প্রশ্ন হচ্ছে 2013, 14, 15 অর্থবর্ষে আপনারা যে আধুনিকীকরণ হয়ে গেছে দাবি করেছিলেন, সেই দাবি সারবত্তা তাহলে কোথায় থাকলো? নাকি সেই সময় যে টাকা বরাদ্দ করেছিলেন সেই টাকা সব হাফিস হয়ে গেছে? ফলে নতুন করে শিক্ষার অব্যবস্থাকে ঢাকবার জন্য শিক্ষার আধুনিকীকরণের যে গল্প আপনারা শোনাচ্ছেন, সেটা আরেকটা আষাঢ়ের গল্প বলে মনে হচ্ছে। বাস্তবে 8200 প্রাইমারি স্কুল এই আপনার শাসনকালে, মমতা বন্দ্যোপাধ্যায় আপনার শাসনকালে বন্ধ। আপনার শাসনকালে শিক্ষক নিয়োগ হয়নি, আপনার শাসনকালে বিভিন্ন স্কুলে তালা পড়েছে এবং পরিকাঠামোগত স্কুলে কিছু কার্যত নেই। ফলে শিক্ষকরা কিভাবে স্কুল চালাচ্ছেন, শুধুমাত্র শহরতলির কিছু পুরনো ভালো স্কুল দেখিয়ে সেই ছবি বাজারে বিক্রি করে চলবে না। গ্রামগঞ্জের স্কুলগুলোর কি অবস্থা, সেগুলো আমরা যারা সমীক্ষার কাজ করছি আমরা বুঝতে পারি। 15 বছর আপনি কি করেছেন? 15 বছর স্কুলগুলোর আধুনিকীকরণ করতে পারেননি কেন? কম্পিউটার ঢোকাতে পারেননি কেন? স্কুলের ছাদ দিয়ে জল পড়ে ছাত্রদেরকে কেন ছাতা মাথায় দিতে হচ্ছে? এবং একই সাথে বলি, কাঁচা বাড়ি পাকা করা হবে,
এ গল্প 15 বছর ধরে শুনিয়ে যাচ্ছেন, এ গল্প মোদী সরকারও শুনিয়ে যাচ্ছে, কাঁচা বাড়ি পাকা হবে। অথচ গ্রামগঞ্জে যখন সমীক্ষা কাজ করতে যাচ্ছি তখন পরিষ্কার জানতে পাচ্ছি যে টাকা 1,20,000-এর মধ্যে পুরোটাই হাফিস করে দিয়েছে, এলাকার পর এলাকা টাকা হাফিস করে দিয়েছে। এর নিয়ে তেমন প্রতিবাদ নেই। বাড়ির নামে টাকা এসছে, সেই টাকা হাফিস আমফানের টাকার মতন, এবং কাঁচা মানে গরিবের কাঁচা বাড়ি কাঁচাই আছে, গরিবের কাঁচা বাড়ি কাঁচাই আছে, কিন্তু কলকাতার নেতাদের সুখভোগের অন্ত নেই, কলকাতার নেতাদের সুখভোগের অন্ত নেই। তাদের কারো লিফট নিয়ে বাড়ি, কারো দোতলা তিনতলা বাড়ি, কিন্তু গরিব মানুষের কাঁচা বাড়ি কাঁচাই রয়েছে। আবারও একটা ভাওতা, কাঁচা বাড়ি পাকা হবে। 15 বছর কেন করতে পারেননি কাঁচা বাড়ি পাকা? তার কোনো জবাব আপনি দিতে পারবেন? কেবলমাত্র বিজেপি, তৃণমূল বিজেপি, কেবলমাত্র মোদী ও অমিত শাহ আর ইলেকশন কমিশনকে শত্রু তৈরি করে আপনি নির্বাচনে জয়ী হতে চাইছেন। আপনার পারফরমেন্স কি? কেন আজকে 15 বছর পরেও কাঁচা বাড়ি পাকা করার কথা বলতে হচ্ছে? আপনি ইশতেহারে বলছেন যে 40% নাকি বেকার এ রাজ্যে কমে গেছে। 40% বেকার কমে গেছে, তো তাহলে আপনাকে বেকার ভাতা দিতে হচ্ছে কেন? 40% বেকার যদি কমে থাকে তাহলে বেকার ভাতা শুধুমাত্র ছেলেরা নিচ্ছে। সেই ছেলেরা 21 থেকে 40 বছরে, তাতে আবেদনকারীর সংখ্যা 84 লক্ষ, মানে 1 কোটি। তাতে নন মেট্রিক কেউ আর নেই। নন মেট্রিক 1 কোটির উপরে নন মেট্রিক আছে, মানে মেট্রিক পর্যন্ত যায়নি। এই বেকার ভাতা দেবার শর্ত হিসাবে রাখা হয়েছিল মাধ্যমিক পাস। ফলে মাধ্যমিক পাস করেনি এমন বেকারের সংখ্যা 1 কোটি এ রাজ্যে আছে, তাদেরকে আপনি ভাতা দিচ্ছেন না। যাদেরকে ভাতা দিচ্ছেন মানে তাদের মধ্যে একটা অংশ লক্ষ্মীর ভাণ্ডার যেহেতু পায়, সেই অংশটা ধরলে ইকুয়ালি আরো 84 লক্ষ, অর্থাৎ 2 কোটি লোক, 2 কোটি শুধু মাধ্যমিক উত্তীর্ণ বেকার এই রাজ্যে আছে, একদম নথিভুক্ত। কারণ আপনারা জানেন যে এই লক্ষ্মীর ভাণ্ডার যেহেতু সব মেয়েরা আছে, ফলে লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকদেরকে বেকার ভাতা তারা পাবেন না। ফলে মানে বেকার ভাতা যারা পাবেন তারা মূলত ছেলে। এই ছেলেদের সংখ্যা 84 লক্ষর কাছাকাছি ধরা পড়েছে বেকার ভাতার জন্য। তাহলে 84 লক্ষ মেয়েদের যদি আরো 60-70 লক্ষ, 1.5-2 কোটি শুধুমাত্র রেজিস্টার্ড বেকার আছে, মাধ্যমিকের পাশ বেকার। আর নন মেট্রিক আপনি দিচ্ছেন না কিছু, যারা মাধ্যমিক পাস করেনি। গ্রামের পর গ্রাম সার্ভের কাজ করছি, এখন দেখছি মাধ্যমিক পর্যন্ত যেতেই পারেনি, ড্রপ আউট, স্কুলে যায়নি। তাদের কথা কিন্তু আপনি ভাবেননি। আর পরিযায়ী শ্রমিকদের কথা তো গুলি মারলাম। ফলে 40% বেকার কমিয়েছেন, এই আষাঢ়ের গল্পটা দয়া করে বন্ধ করুন। এটা লজ্জা থাকলে এটা বলা উচিত নয়, লজ্জা থাকলে এটা বলা উচিত নয়। তার কারণ 40% বেকার যদি সত্যি কমাতে পারতেন তাহলে 2 কোটি রেজিস্টার্ড বেকার পশ্চিমবাংলায় থাকতো না। 2 কোটি মাধ্যমিক রেজিস্টার্ড বেকার পশ্চিমবাংলায় থাকতো না। যদি 40% বেকার আপনি কমাতে পারতেন, তাহলে 80 লক্ষের উপরে ছেলে মেয়েদেরকে বাইরের রাজ্যে গিয়ে পরিযায়ী শ্রমিক হতে হতো না। তাহলে রাজনৈতিক নেতাদের পেছনে হাজার হাজার ছেলে মেয়ে কেন ঘুরে বেড়ায়? চাকরি নেই বলে, সিন্ডিকেটে বা কোনোভাবে উপার্জন করবার জন্য। নেতাদের পেছনে 40 জন 50 জন ছেলে যে সারাদিন ঘুরে বেড়ায়, এটাই প্রমাণ করে রাজ্যের অর্থনৈতিক অবস্থা, বেকারত্বের জ্বালা কোন স্তরে আছে, যে রাজনৈতিক নেতাদের ছত্রছায়া থেকে নিজেদের রোজগার কিছু এদিক সেদিক করে করার চেষ্টা করছে তারা, বা করছে তারা। এবং নূতন জেলা আর নূতন পুরসভা আপনি প্রতিশ্রুতি দিয়েছেন। এই নূতন পুরসভা প্রতিশ্রুতি 2011-র নির্বাচনী ইশতেহারটা দয়া করে বার করুন। আপনারা যারা আমার বক্তব্য শুনছেন, 2011 সালে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী ইশতেহারে নূতন একাধিক জেলা গঠন করার কথা বলা হয়েছিল, তার মধ্যে সুন্দরবন জেলার কথা রয়েছিল। তা সুন্দরবনে জেলা হয়নি কেন আপনি বলতে পারেন? মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি বলুন কেন সুন্দরবনে জেলা তৈরি করতে পারেননি? আপনি বলেছিলেন যে অনেক জায়গায় পুরসভা তৈরি করবেন,
পুরসভা আপনি কেন তৈরি করতে পারেননি এই সময়ের মধ্যে? যত সংখ্যক পুরসভা, মানে একটা এস্টিমেট আছে যে পশ্চিমবাংলাতে প্রায় এখনো 200টা পুরসভা হতে পারে। 200, আবারও বলছি, ভেবে চিনতে বলছি, 200। অর্থাৎ 74তম সংবিধান সংশোধনীতে যে নগর পঞ্চায়েত গঠনের কথা বলা হয়েছে, সেই নগর পঞ্চায়েতের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো একটু মন দিয়ে শুনুন। একটা এলাকায় যদি মানে 5,000-এর মতন লোক বাস করে এবং তাদের যদি 50% নন এগ্রিকালচারাল সেক্টরে থাকেন, অর্থাৎ অকৃষি কাজের সাথে যুক্ত সেই মানুষগুলোর 50% যদি থাকে, তবে সেই এলাকাটাকে নগর পঞ্চায়েতের অন্তর্গত করা যায়। ভারতবর্ষের সমস্ত রাজ্য নগর পঞ্চায়েতের ব্যবস্থা আছে, অর্থাৎ যেখানে পুরোটা নগর নয় আবার পুরোটা পঞ্চায়েত ব্যবস্থাও নয়, যেটা আধা গ্রাম আধা শহর, যেটাকে আমরা গঞ্জ বলি। এরকম গঞ্জ পশ্চিমবাংলাতে 200টা আছে। কেন 74তম সংবিধান সংশোধন অনুসারে আপনি এই নগর পঞ্চায়েত গড়ে তুলতে পারলেন না? ফলে আমি বলছি যে এই জেলা, নতুন জেলা তৈরি, নতুন পুরসভা তৈরির এই প্রতিশ্রুতিগুলো এখন কেন দিচ্ছেন? আগে কেন দিতে পারেননি? আগে কেন সেই প্রতিশ্রুতি, আগের যে 11 সালে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে পারেননি কেন? সুন্দরবনের জেলা তৈরি করার প্রতিশ্রুতি তো 2011 সালের নির্বাচনী ইশতেহারে ছিল, সেটাকে কার্যকারী করতে পারেননি কেন? দেখুন, এই বেসিক জায়গাগুলো তুলে ধরবার মতন আমাদের রাজনৈতিক দলগুলো মানে তাদের বক্তৃতাতে তুলে ধরতে পারে, কিন্তু মানুষের বাড়ি বাড়ি নিয়ে যাওয়ার মতন ক্ষমতা বা কোমরের জন্য না বিজেপির আছে না সিপিআইএম দলের আছে। আমরাও খুব সামান্যতম মানুষের কাছেই আমাদের বক্তব্য পৌঁছে দিতে মানে পারি, কতটুকু লোকের কাছে পৌঁছাই? কিছুই না, আমরাও ব্যর্থ। ফলে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নির্বাচনী ইশতেহার, যেটাতে পুরোটাই ভাওতায় ভরা, এই ভাওতায় ভরা নির্বাচনী ইশতেহারের নিয়ে আরেকটা তিনি দাবি করছেন যে ডিলিমিটেশন কমিশন হবে, সেটা নাকি এনআরসির মতন। আর ডিলিমিটেশন কমিশন যখন 2006 সালে শুরু হয়, তখন আপনি ডিলিমিটেশন কমিশনের 3টে শুনানি ভণ্ডুল করে দিয়েছিলেন। শিলিগুড়িতে দীনবন্ধু মঞ্চে, দুর্গাপুরে আর কলকাতাতে মহাজাতি সদনের ডিলিমিটেশন কমিশনের শুনানি ভণ্ডুল করে দিয়েছিলেন। কারণটা কি? অনুপ্রবেশকারীদেরকে সিপিএম এখানে জায়গা করে দিচ্ছে, অর্থাৎ অনুপ্রবেশকারীদের ভোটার তালিকায় ঢুকিয়ে দিচ্ছে। তখন আপনি কনসার্ন প্রকাশ করতেন অনুপ্রবেশকারী অনুপ্রবেশকারী অনুপ্রবেশকারী। সেই অনুপ্রবেশকারী ইস্যুতে আপনি ডিলিমিটেশন কমিশন, 4th ডিলিমিটেশন কমিশনের যখন শুনানি হয় 2006 সালে, তখন শিলিগুড়ি, দীনবন্ধু মঞ্চে, দুর্গাপুরে এবং কলকাতাতে মহাজাতি সদনের যে শুনানি পর্ব ছিল সেগুলোকে বানচাল করে দিয়েছিলেন। কেন বানচাল করে দিয়েছিলেন? বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী আসে, আর এই অনুপ্রবেশকারীদেরকে আপনি অভিযোগ করেছিলেন যে সিপিআইএম দল শাসন ক্ষমতায় তখন আছে, তারা ভোটার তালিকায় ঢুকিয়ে দিচ্ছে। এই অনুপ্রবেশকারী ইস্যুকে আপনি তখন প্রাধান্য দিচ্ছিলেন, যেটাকে এখন একেবারেই গুরুত্ব দেন না। কিন্তু যে প্রশ্নটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে এই যে আপনি নানা রকম প্রতিশ্রুতি আবারও দিচ্ছেন, এই প্রতিশ্রুতি মানে টাকা আসবে কোথার থেকে? অর্থাৎ যে প্রতিশ্রুতি আপনি বিপুল পরিমাণে দিয়েছেন, সেই প্রতিশ্রুতিগুলো পালন করবার মতন কোমরের জোর কি আপনার আছে? আপনার রাজ্যে আয়ের উৎস কি? মদ, আর কেন্দ্রের থেকে ফিনান্স কমিশনের গ্র্যান্ট। আপনার রাজ্যে মদের থেকে, আবগারি দপ্তর থেকে যে টাকা আসে, আপনার তো ইন্ডাস্ট্রি সেইভাবে নেই। আপনার জিএসটিতেও আয়ে মাঝারি সারির রাজ্য, আপনার জিএসটি আদায়ের আপনার স্থান 12 থেকে 13 নম্বরে, প্রথম সারির নয়। মাথাপিছু আয়ও আপনার রাজ্যে ভীষণ খারাপ। মহারাষ্ট্র, কর্ণাটকের, তামিলনাড়ুর ধারে কাছে নেই। আপনার আয়, আপনার বাজেট এখন 4 লক্ষ কোটি টাকার, সেখানে তামিলনাড়ুর বাজেট 7 লক্ষ কোটি টাকার। আপনার বাজেট 4 লক্ষ কোটি টাকার মধ্যে আপনি 7 লক্ষ কোটি টাকা যেহেতু ঋণ নিয়েছেন, ফলে ঋণ বাবদই আপনার বাজেটের প্রায় 35% চলে যায়। ঋণ নেওয়ার ফলে বাজেটে 35% চলে যায়। বাজেটের 30% মতন আপনি খেলা মেলা ইত্যাদি এবং সরকারি কর্মচারীদের বেতন দিতে যায়। ফলে নতুন করে কোনো প্রকল্পে
আপনি নতুন করে ভাতা দেওয়ারও আপনার ক্ষমতা নেই। এমন আমি কি বলছি বেকারদের যে ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন সেটাও দিতে পারবেন না। একটা চমক দেওয়ার চেষ্টা করেছিলেন দিয়ে দিব, টুইট করে বললেন দিয়ে দিব। এখন আদেশ যখন আপনার মানে ফিনান্স দপ্তর বার করেছে মমতা বন্দ্যোপাধ্যায়, সেই আদেশে দেখা যাচ্ছে আপনি হাতে টাকা দিতে পারছেন না। পারবেন কোথার থেকে? আপনি যে রাজস্ব অবস্থা তৈরি করেছেন তাতে আপনি কেবল প্রতিশ্রুতি দিতে পারেন। এখন ডিএ বলা হচ্ছে যে 2 বছর ডিএ তুলতে পারবে না সরকারি কর্মচারীরা, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি। আর শিক্ষক, পঞ্চায়েত, পুরসভা তাদের আদেশ আজও বের হয়নি। অর্থাৎ সরাসরি টাকা তো দিলামই না, আরো 2 বছর মানে প্রভিডেন্ট ফান্ডে টাকা খাটুক, অর্থাৎ হাতে টাকা দেওয়ার মতো ক্ষমতা আপনার নেই। এটা প্রমাণিত হয়ে গেছে। এবং যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন সেগুলোকে রক্ষা করবার মতন আর্থিক সামর্থ্য আপনার নেই। রাজ্য দেউলিয়া, আর্থিকভাবে দেউলিয়া হয়ে গেছে। কিন্তু তারপরেও যে কোনো মূল্যে নির্বাচনে জয়ী হওয়ার জন্য একের পর এক প্রতিশ্রুতি দিয়েছেন। আর কত ভাওতা, আর কত ভাওতা! একটা নির্বাচনী ইস্তেহারে প্রত্যেকটা নির্বাচনে শুধু ভাওতা ভাওতা ভাওতা। যেগুলো আপনি 2011 সালে নির্বাচনী ইস্তেহারে রেখেছিলেন সেগুলো আবার আপনি 2026 সালে 15 বছর পর একই বিষয় রাখছেন। ওই শিক্ষার আধুনিকীকরণ 11 সালের নির্বাচনী ইস্তেহারে ছিল। ওই জেলা নতুন করে গঠন করা 2011 সালের নির্বাচনী ইস্তেহারে ছিল। নতুন করে পুরসভা গঠন 2021 সালে 2011 সালের নির্বাচনী ইস্তেহারে ছিল। আবার আপনি ফিরিয়ে আনছেন। পাকা বাড়ি দেওয়ার প্রতিশ্রুতি 2011 সালে ছিল, আজও সেটা নিশ্চিত করতে পারেননি। স্কুলগুলো আধুনিকীকরণের উদ্যোগ আপনি 2011 সালে বলেছিলেন, আজও পারেননি। আর আধুনিক চিকিৎসা ব্যবস্থা 2011 সালের প্রতিশ্রুতি ছিল, আজও পারেননি। ব্যর্থতা ঢাকতে আপনি নতুন নতুন চালাকি, নতুন নতুন কৌশল, নতুন নতুন অবস্থা আমাদের সামনে হাজির করছেন। ভাই, হিন্দু মুসলমান ভুলো ভাই, সমস্ত হিন্দু মুসলমান ভুলে অন্ততপক্ষে 15 বছরের সরকারের প্রতিশ্রুতিগুলো, 11 সালে যে প্রতিশ্রুতিগুলো ছিল সেগুলো পালন করলো কিনা দেখো। নির্বাচনী ইস্তেহারে কোনো মানে গণতন্ত্র প্রতিষ্ঠা করবার উদ্যোগ নেই। যেভাবে আপনি এই নির্বাচনে যদি যেতেন, আবার 2 দিন পরে পুরসভা নির্বাচন হবে, আবার না মারধর করে জিতবেন, বিরোধী শূন্য করে জিতবেন। আর আপনি এখন গণতন্ত্র শেখাচ্ছেন। ইলেকশন কমিশন কতটা অগণতান্ত্রিক, রাজ্যের ইলেকশন কমিশন বুঝি খুব গণতান্ত্রিক। ফলে আপনি পরিবর্তনের স্বপ্ন দেখিয়েছিলেন, রাজ্যের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক পরিবর্তনের স্বপ্ন দেখিয়েছিলেন, আর সেখানে আপনি রাজনৈতিক আধিপত্যবাদ তৈরি করেছেন। 6 লক্ষ সরকারি কর্মচারী অবসরে নেওয়ার পরে আপনি তাদের নিয়োগের ব্যবস্থা করেননি। দুর্নীতি বাঙালির জীবনে প্রতিষ্ঠা করেছেন। নির্বাচনী ইস্তেহারে একবারও বলেছেন যে 6 লক্ষ সরকারি কর্মচারীকে নিয়োগ করব, অবসরপ্রাপ্ত যাদেরকে নিয়োগ করতে পারিনি। একবারও বলেছেন যে দুর্নীতি দমনের জন্য কমিশন তৈরি করব। একবারও বলেছেন যে দুর্নীতি দমনের জন্য আপনার ইস্তেহারে কি একটুকু জায়গা পেয়েছে যে দুর্নীতি দমনের জন্য আমরা লোকায়ুক্ত প্রতিষ্ঠান গঠন করব? আপনি কেবল উপর চালাকি করে এই নির্বাচনে জয়ী হতে চাইছেন। হয়তোবা জয়ী হবেনও, কিন্তু দিনের শেষে আমরা যারা জনগণ, আমি সাধারণ সমীক্ষার কাজ করতে গিয়ে সাধারণ মানুষের দুঃখ দুরবস্থা দেখে এসেছি, স্কুলগুলোর দুরবস্থা দেখে এসেছি। শুধু চালাকি, শুধু চালাকি, হয়তো চালাকি দিয়ে জয়ী হবেন আপনি। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন।